আসসালামু আলাইকুম। দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন এই প্রথম নরেন্দ্র মোদীর সঙ্গে একটা দীর্ঘ ফোনালাপ হলো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিষয়টা হচ্ছে ঈদের শুভেচ্ছা জানানো। এখন ঈদের শুভেচ্ছার পাশাপাশি তিনিও প্রচুর ফল, মিষ্টি এবং উপহার পাঠিয়েছেন এবং আরো প্রচুর আমাদের দেশের বড় বড় নেতা যারা আছে, যারা দেশ চালান, এই বাংলাদেশ সঙ্গে যুক্ত আছেন, তারাও একে একে পাঠিয়েছেন উপহার এবং শুভেচ্ছা জানিয়েছেন। তারপরে কি হয়েছে আমি পরে বলছি। তার আগে বাংলাদেশের ব্যাপারে গুটি সাজাচ্ছেন কিরাম সেইগুলো আগে দেখুন। আমি একটা ছোট খবর বেরিয়েছে, আজকে আমার সময় খুব কম, আমার একটা নেমন্তন্ন আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। 5-7 মিনিটের মধ্যে ভিডিওটা আমি শেষ করে বেরিয়ে যাব, আপনারা একটুখানি মন দিয়ে শুনবেন। সাইপ্রাস ভিজিটে গেছেন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। সাইপ্রাস বৈঠকে জয়শঙ্কর, ছোট খবর কিন্তু গুরুত্বপূর্ণ খবর। আমি খবরটা এখানে পড়ছি। সাইপ্রাসে অনুষ্ঠিত ইউরোপিয়ান ইউনিয়নের বিদেশমন্ত্রীদের ঘরোয়া বৈঠকে অংশ নিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বৈঠকে উদীয়মান বহুমেরু বিশ্ব ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা, বাস্তব ভিত্তিক অংশীদারিত্ব এবং অভিন্ন স্বার্থের দিক দিয়ে আলোচনা হয়েছে। জয়শঙ্কর পার্শ্ব বৈঠক করেন ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রে সিবিয়ার সঙ্গে। বর্তমান আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনায় ইউক্রেন রাশিয়া সংঘাত, দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার জন্য উল্লেখ করা হয়। এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নকে উনি সাইজ করছেন, যাতে আমেরিকা থেকে ইউরোপিয়ান ইউনিয়ন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসে। ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি তো আগেই ভারতের পক্ষে বক্তব্য দিয়ে দিয়েছেন যখন এই ট্রেড ডিল হয়। ইউরোপিয়ান ইউনিয়ন তো বলে দিয়েছে মাদার অফ অল ট্রেড ডিল। জাপানের প্রধানমন্ত্রী তিনিও ভারতবর্ষকে সাপোর্ট করেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ তিনিও সাপোর্ট করেছেন। বাকি রইল চীন। এখন চীন কি করবে না করবে সেটা তো চীনের ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার। চীন যদিও শেখ হাসিনার প্রতি সন্তুষ্ট নয়, কিন্তু তবুও মন্দের ভালো খোঁজার জন্য চীন হয়তো শেখ হাসিনার ব্যাপারটাকে সাপোর্ট করতে পারে। মানে বিশ্ব থেকে আমেরিকাকে আলাদা করার জন্য একেবারে জয়শঙ্করজি পুরো দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন। এদিকে ট্রাম্প তিনি এই আব্রাহাম অ্যাকর্ড নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছেন। আব্রাহাম অ্যাকর্ড নিয়ে তিনি এখন যে সমস্ত মানে ছাড়ছেন, ভাষণ ছাড়ছেন ট্রুথ সোশ্যালে, সেগুলো দেখে অনেকে চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে। এখন সেখানে যদি দুম করে আমাদের রেখে বলেন, বাংলাদেশকে বলেন যে তোমাদেরও এই আব্রাহাম অ্যাকর্ডে সই করতে হবে, কারণ বাংলাদেশ তো সব চুক্তি করে দিয়েছে, গোলামি চুক্তি, তাহলে বাংলাদেশে একটা অরাজকতা বাঁধবে আগামী 2 মাসের মধ্যে। সেটা ভেবে রাখতে পারেন। পাকিস্তানের অবস্থা খুব খারাপ। আমি পারিপার্শ্বিক এশিয়ার অবস্থাটা বলে দিচ্ছি। পাকিস্তানের অবস্থা কি? পাকিস্তান হচ্ছে আমাদের এক্স হ্যান্ডেলে বেরিয়েছে, পাকিস্তান based terrorist and Lashkar-e-Taiba deputy chief Saifullah Kasuri has reportedly issued a public warning against any move by Pakistan to recognize Israel, threatening severe consequences for leaders including Army Chief Asim Munir and Prime Minister Shehbaz Sharif. এই হচ্ছে কাসুরির ছবি, তিনি কালকে বক্তৃতা দিচ্ছেন। তাহলে এই যে চারদিকে যে ঘেটে যাওয়া একটা অবস্থা না, এই ঘেটে যাওয়া অবস্থাটা এখন ফায়দা তুলবে ভারতবর্ষ। ভারতবর্ষ সব জানে কোথায় কি হচ্ছে না হচ্ছে, শুধু বর্ডারটা ওই জন্য তো তাড়াহুড়ো করে
45 দিন নয়, 30 দিনের মধ্যে কমপ্লিট করো। এইবার আসি শেখ হাসিনার কথা। দেখুন, শুধু সাইপ্রাসে বসে আছেন কিন্তু জয়শঙ্কর, তিনি কিন্তু ওখান থেকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ঈদ উপলক্ষে। শুভেচ্ছা জানিয়েছেন অজিত দোভাল, রাজনাথ সিং, সবাই যারা যারা মন্ত্রিসভা বড় বড় অবস্থায়, কেসি বেণুগোপাল কংগ্রেসের, তিনিও জানিয়েছেন। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারাও জানিয়েছেন। সবার সঙ্গে ওনার সম্পর্ক তো খুব ভালো। এবং মোদিজির সঙ্গে যখন কথা হয় তখন উনি একদম বলেন যে ভারতবর্ষ এবং ভারতীয় সরকার যেভাবে আমাকে আতিথেয়তা প্রদান করেছে তাতে আমি মুগ্ধ, এবং এই ঋণের কৃতজ্ঞতা আমি শোধ করতে পারবো না। আগামী বছর আমার আমন্ত্রণ রইল, আপনারা বাংলাদেশে আসবেন অতিথি হিসেবে, আমি যাতে আপনাদের সেবা করতে পারি। অর্থাৎ তিনি শিওর যে আগামী বছর তিনি দেশে ঈদ পালন করবেন। কতটা শিওর হচ্ছেন তিনি খবরটা রাখছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, ভারতবর্ষ কোথায় কি করছে না করছে, তিনি মোটামুটি একটা হিসেব করছেন। 2-3 মাস হয়তো আর সময় লাগতে পারে। এক্ষেত্রে যদি ট্রাম্প তার চুক্তি অনুযায়ী, গোলামি চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বলে যে তোমরা অ্যাব্রাহাম অ্যাকর্ডে সই করো, অ্যাব্রাহাম অ্যাকর্ডে সই করে, তাহলে ইরানের বিপক্ষে চলে গেল বাংলাদেশ, একটা মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেল। তো সব মুসলিম রাষ্ট্রগুলোকে একসঙ্গে তো অ্যাব্রাহাম অ্যাকর্ডে সই করাচ্ছে। অ্যাব্রাহাম অ্যাকর্ড নিয়ে আমি একটা আলাদা করব, মানে ভিডিও করব, আজকে সময় নেই বলতে পারবো বিস্তারিত অ্যাব্রাহাম অ্যাকর্ডটা কি এবং কেন তার প্রয়োজনীয়তা ট্রাম্প অনুভব করছেন এখন। তো যাই হোক, এখন যদি এটা হয় তাহলে বাংলাদেশে যত বিএনপি আছে, মৌলবাদী আছে, আওয়ামী লীগ আছে, সবাই একসঙ্গে দেখবেন রাস্তায় নেমে পড়েছে। এখন সরকার পক্ষ যেই থাকুক না কেন তাকে একেবারে কেটে কুচি কুচি করে দেবে। মানে এমন একটা অস্থির পরিস্থিতি হবে। ভারতবর্ষ সেই অস্থির পরিস্থিতিটার দিকে কিন্তু চেয়ে আছে। ভারতবর্ষ চুপ করে বসে আছে যে পরিস্থিতিটা খারাপ হোক, আমি দেখি। যদি বিনা যুদ্ধে আমার যদি জয় হয়ে যায় তাহলে পরে কেন আমি গোলা বারুদ খরচা করতে যাব, নিজেরাই মারপিট করে তো মরে যাবে তো। এবং অবস্থা সেদিকে যাবে। যদি আমেরিকা বলে একবার যে আব্রাহাম অ্যাকর্ডে সই করো, তাহলে তারেক রহমানকে ছুটে গিয়ে আব্রাহাম অ্যাকর্ডে সই করতে হবে। আর ছুটে গিয়ে সই করবেন, তখনই বাংলাদেশে একটা চূড়ান্ত খারাপ পরিস্থিতি হবে। ফলে আগামী 2 মাস বাংলাদেশের অবস্থা কিন্তু একটু নজরে রাখবেন। বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো হবে না, মার কাট হবে। সেই অবস্থার মধ্যে ভারতবর্ষ সৈন্যটা ঢুকিয়ে দিয়ে একদম পুরো মাঠ ফাঁকা করে দিয়ে একদম শেখ হাসিনাকে বসিয়ে দিয়ে চলে আসবো। শেখ হাসিনা হাতে রাজদণ্ড নিয়ে এই বাড়িতে শুরু করবেন। তখন তো ভারতীয় সৈন্য রয়ে যাবে, কে আসবি, আয় কে আসবি। তো যাই হোক, ভবিষ্যতের কথা বলবে। কিন্তু এই যে উনি বলেছেন না আগামী বছর আমাদের দেশে আপনাদের নেমন্তন্ন রইল, আপনারা আসবেন, আতিথেয়তার সুযোগ দেবেন, এর মধ্যে অন্তর্নিহিত একটা কথা রয়ে গেছে। আর একটা সিগনিফিকেন্ট ব্যাপার হলো, এই প্রথম মোদিজি অনেকক্ষণ ধরে, আমি ঠিক সময় জানি না, অনেকক্ষণ ধরে ওনার সঙ্গে কথা বলেছেন এবং রাজনীতি এবং তার বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে তার সঙ্গে কথাবার্তা হয়েছে। নিশ্চয়ই কথাবার্তা হয়েছে, শুধু তো আর হাই হ্যালো করে ছেড়ে দেননি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ঈদ কাটানোর পরে নিজেরা পরিবার নিয়ে
আরো সুখে থাকুন, ভবিষ্যতের একটা সোনালী দিনের অপেক্ষায় থাকুন। খুব শিগগিরই সেই সোনালী দিন আসবে। নমস্কার। শেখ হাসিনার এই আইনজীবী জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রধান ভলকার টুর্ককে সরাসরি বলছেন যে তারা যে একটা সরকার উৎখাতের আন্দোলনকে যৌক্তিকতা দিতে এমন একটা বয়ান উপস্থাপন করলেন এবং এমন একটা বানানো ভুয়া এবং ইনফ্ল্যামেটরি ফোলানো ফাপানো সংখ্যা হাজির করলেন। এবার জাতিসংঘের উচিত সেই ভুয়া তথ্যের রিপোর্টটি প্রকাশ্যে প্রত্যাহার করে নেওয়া। শেখ হাসিনা যে সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন যে অনুপস্থিতি মানেই নীরবতা নয়, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে এনে দ্রুত ফিরতে তিনি প্রত্যেক দিন জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছেন, বাড়াচ্ছেন। তার একটা চমকপ্রদ প্রমাণ হিসেবে সম্ভবত হাজির হয়েছে যে শেখ হাসিনা কি করছেন, কি কি প্রস্তুতি নিচ্ছেন, কিভাবে তিনি আইনি এবং রাজনৈতিক প্রক্রিয়ায় দেশে ফিরে আসার বিষয়ে সর্বতোভাবে চেষ্টা করছেন এবং প্রস্তুতি নিয়েছেন। তার একটা চমকপ্রদ প্রমাণ হিসেবে হাজির হয়েছে যে শেখ হাসিনার পক্ষে তার আইনজীবী জাতিসংঘ মানবাধিকার কমিশনে চিঠি পাঠিয়েছে, আইনি নোটিশ পাঠিয়েছে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টুর্ককে পাঠানো সেই চিঠিতে শেখ হাসিনার তরফে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়েছে যে জাতিসংঘের যেই রিপোর্টটি তৈরি করা হয়েছে 2025 সালে, সেই রিপোর্টটি ভুয়া এবং ফোলানো ফাপানো তথ্যে ভরা, মানে ফলস অ্যান্ড ইনফ্ল্যামেটরি ইনফরমেশনে ভরা, এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের মানে ভলকার টুর্কের উচিত এমন একটা ভুয়া আর সাজানো আর ফোলানো ফাপানো তথ্যে ভরা জাতিসংঘ রিপোর্টটি এখন প্রকাশ্যে প্রত্যাহার করে নেওয়া। ব্রিটেনের শীর্ষস্থানীয় লয়ারদের চেম্বারদের একটি, আইনজীবীদের একটি চেম্বার হচ্ছে ডাউটি চেম্বার্স। ডাউটি চেম্বার্সের একজন আইনজীবী স্টিভেন পাওয়েলস কেসি শেখ হাসিনার তরফে এই চিঠিটি লিখেছেন সরাসরি ভলকার টুর্ককে উদ্দেশ্য করে। এই আইনি নোটিশে স্টিভেন পাওয়েলস কেসি বলছেন যে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে এই চিঠিটি লিখছেন এবং তিনি সেখানে বলেছেন শুরুতেই যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের দপ্তর 12 ফেব্রুয়ারি 2025 তারিখে হিউম্যান রাইটস ভায়োলেশনস এন্ড অ্যাবিউসেস রিলেটেড টু দ্য প্রোটেস্টস অফ জুলাই এন্ড অগস্ট 2024 ইন বাংলাদেশ নামে যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটি প্রকাশ করেছে সেটা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছেন তিনি। এবং তিনি বলছেন যে এখন তো বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছে যে এমনকি অন্তর্বর্তী সরকার মানে ইউনূস সরকারের সরকারি নথিপত্রের ভিত্তিতেও যে শেখ হাসিনার সরকারকে সহিংসভাবে উৎখাত করার যৌক্তিকতা তৈরি করতে মিথ্যা ও উস্কানিমূলক তথ্য ছড়ানো হয়েছিল। শেখ হাসিনার আইনজীবী বলছেন যে এই প্রেক্ষাপটে জাতিসংঘের এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে জুলাই ও আগস্ট 2024 সময়কালে 1400 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে যে উপসংহার টানা হয়েছে তা অত্যন্ত ভুল ছিল। সরকারি গেজেট এখন নিশ্চিত করেছে যে প্রকৃত সংখ্যা জাতিসংঘের রিপোর্টের উল্লেখিত সংখ্যার প্রায় অর্ধেক। আরো কিছু নিরপেক্ষ প্রতিবেদনে এই সংখ্যা আরো কম বলে উল্লেখ করা হয়েছে, যা বহুল প্রচারিত। মানে জাতিসংঘ যেই সংখ্যাটি হঠাৎ আবিষ্কার করলো বাংলাদেশের 1400, সেই সংখ্যাটির একটা ছোট অংশ মাত্র। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের এই রিপোর্টটিতেই কিন্তু প্রথমবারের মতো এই 1400 সংখ্যাটা এসেছে। শেখ হাসিনার আইনজীবী তার আইনি নোটিশে স্পষ্টভাবে বলেছেন যে রাজনৈতিক সহিংসতায় মৃত্যুর ঘটনা, এত বিপুল সংখ্যক মৃত্যুর ঘটনা একটা বিরাট ট্র্যাজেডি, কিন্তু মনে করিয়েছেন যে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সংখ্যাকে 650 বলে উল্লেখ করছিল। আর জাতিসংঘ যে তাদের রিপোর্টে বলছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন নথির ভিত্তিতে তারা 1400 সংখ্যাটাতে পৌঁছেছে, তাহলে সরকারি গেজেটে সরকার যখন গেজেট প্রকাশ করলো নিহতের সংখ্যা, তখন কেন সংখ্যাটি মাত্র
834 হলো, এবং কেনই বা এখনো বিভিন্ন সংশোধন কার্যকলাপ চলছে, এবং সংশোধন করতে গেলে বিভিন্ন নিরপেক্ষ সূত্র থেকে জানা খবরে সংশোধন করতে গেলে কেনই বা সংখ্যাটা ক্রমাগত কমে আসছে। মানে এমন নিহতরাও যে ঢুকে গেছেন এই তালিকায়, যারা বজ্রপাতে নিহত হয়েছিলেন, যারা হয়তো কোনো দুর্ঘটনায় নিহত হয়েছিলেন, এমন সব ঘটনা নিয়েও মামলা হয়েছে, যারা নাকি হয়তো গাছ মাথায় ভেঙে পড়ে নিহত হয়েছিলেন, এসব তো এখন বেরিয়ে আসছে। মানে পারিবারিক কলহে নিহত ব্যক্তি, হার্ট অ্যাটাকে নিহত ব্যক্তি, এমনকি বছর খানেক আগে নিহত ব্যক্তির বিষয়েও যে জুলাই আগস্টের মামলা হয়েছে, সেসব খবরও তো এখন সংবাদ মাধ্যমে বেরিয়ে আসছে। এখন শেখ হাসিনার এই আইনজীবী জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রধান ভলকার তুর্ককে সরাসরি বলছেন যে তারা যে একটা সরকার উৎখাতের আন্দোলনকে যৌক্তিকতা দিতে এমন একটা বয়ান উপস্থাপন করলেন, এবং এমন একটা বানানো, ভুয়া এবং ইনফ্ল্যামেটরি, ফোলানো ফাপানো সংখ্যা হাজির করলেন। এবার জাতিসংঘের উচিত সেই ভুয়া তথ্যের রিপোর্টটি প্রকাশ্যে প্রত্যাহার করে নেওয়া। কারণ আইনজীবী বলছেন জাতিসংঘের একটা রিপোর্টে বাস্তবতা থেকে এতটা দূরে সরে গিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো অত্যন্ত উদ্বেগজনক, কারণ এতে তদন্ত প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, এবং এমন ভুল তথ্যকে রাজনৈতিক সহিংসতা উস্কে দেওয়া এবং রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোকে বৈধতা দেওয়ার কাজে ব্যবহারের একটা বিপজ্জনক নজির তৈরি হচ্ছে। তাই শেখ হাসিনার আইনজীবী বলছেন যে তারা সম্মানের সঙ্গে ভলকার তুর্ককে অনুরোধ করছেন যাতে প্রকৃত তথ্য স্পষ্ট করতে তার দপ্তর একটা সংশোধনী প্রকাশ করে এবং প্রকাশ্য প্রত্যাহার বিবৃতি প্রদান করে। দুর্ভাগ্যজনকভাবে মনে হচ্ছে, শেখ হাসিনার আইনজীবী লিখছেন শেখ হাসিনার পক্ষে জাতিসংঘকে, যে জাতিসংঘের তদন্ত দল শেখ হাসিনার বিরুদ্ধে আনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগগুলো যথাযথভাবে সমালোচনামূলকভাবে, মানে ক্রিটিক্যালি যাচাই করতে ব্যর্থ হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংগঠিত কথিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটা স্বাধীন তথ্য অনুসন্ধান তদন্ত পরিচালনা করেছে। এখন এই কথাগুলো উদ্ধৃতির মধ্যে লিখে আইনজীবী বলতে চাইছেন যে যেই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক বিরোধী পক্ষ, এবং যেই পক্ষটি আসলে এই পুরো আন্দোলনটি পরিচালনা করেছেন, তাদের আমন্ত্রণে যখন জাতিসংঘের মানবাধিকার তদন্ত দল গিয়ে একটা তদন্ত কাজ পরিচালনা করে, তখন কি সেটা খুব নিরপেক্ষ হয়ে উঠতে পারে? আসলে মনে করে দেখেন, ভলকার তুর্কের নাম আমরা জানতে পারলাম আসলে 2025-এর মার্চ মাস নাগাদ, যে তিনি 2024-এর আন্দোলনে একটা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন আন্তর্জাতিক চাপ প্রয়োগে, যাতে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। মানে বাংলাদেশের রেজিম চেঞ্জ ঘটাতে যেই আন্তর্জাতিক পক্ষগুলো একেবারে নিজে স্বীকার করে সামনে এসেছে, তার মধ্যে এই জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক একজন। তিনি বিবিসির হার্ড টক অনুষ্ঠানে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের বা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনটির আসলে বিশ্বে আর কোনো প্রাসঙ্গিকতা আছে কিনা, গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশে যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, তখন এই হাই কমিশনারের কাজটাই বা কি এবং তার হাই কমিশনারের প্রাসঙ্গিকতাই কি, এই প্রশ্নটা যখন বিবিসির হার্ড টক অনুষ্ঠানের সঞ্চালক তুলে ধরেছিলেন, তখন এই ভলকার তুর্ক নিজের প্রাসঙ্গিকতা এবং মানবাধিকার হাই কমিশনের সম্মান রক্ষার্থে বলে বসেছিলেন যে তিনি যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তার প্রমাণ বাংলাদেশের ঘটনা। কারণ 2024-এর জুলাই আগস্টে যখন সরকার বিরোধী আন্দোলন চলছিল, তখন তিনি হচ্ছেন সেই ব্যক্তি, যেই ব্যক্তি বাংলাদেশের সেনাবাহিনীকে একথা জানিয়ে দিয়েছিলেন যে যদি তারা সরকারের কথা মেনে সরকার বিরোধী আন্দোলন দমনে ভূমিকা রাখে, তাহলে সেনাবাহিনীকে আর জাতিসংঘ
শান্তিরক্ষী বাহিনীতে নেবে না, এবং ভলকার টুর্ক বিবিসির হার্ড টক অনুষ্ঠানে সরল মনে স্বীকার করে বসেন যে তিনি ওই হুমকি দেওয়ার পরেই সেনাবাহিনী একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং ছাত্রদের আন্দোলন দমনে সেনাবাহিনী আর কোনো ভূমিকা না রাখার ফলেই শেখ হাসিনা সরকারের পতন ঘটে। কাজেই ভলকার টুর্ক সরাসরি শেখ হাসিনা সরকার পতনে, রেজিম চেঞ্জে তার সংস্থা এবং তার ক্ষমতা যে ব্যবহার করেছিলেন তার স্বীকারোক্তি তিনি নিজেই বিবিসির অনুষ্ঠানে গিয়ে দিয়ে এসেছিলেন। তখনও প্রশ্ন উঠেছিল যে একটা আন্তর্জাতিক সংস্থার প্রধান নিজের প্রভাব ব্যবহার করে আসলে সরকার পরিবর্তনের ঘটনা ঘটাতে পারে কিনা। আর শেখ হাসিনার আইনজীবী ভলকার টুর্ককে লেখা এই চিঠিতে বলেছেন যে যেই ইউনূস সরকার তাদেরকে নিরপেক্ষ তদন্ত কাজ পরিচালনার জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি নিজেই মানে ডক্টর ইউনূস নিজেই আন্তর্জাতিক ফোরামে দাঁড়িয়ে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন ওই আন্দোলন কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না, বরং 2024-এর জুলাই আগস্টের আন্দোলন ছিল, বরং সেটি ছিল একটা পরিকল্পিত প্ল্যান্ড অ্যান্ড ডিসিপ্লিনড অপারেশন, মানে একটা পরিকল্পিত এবং সুশৃঙ্খলভাবে সমন্বিতভাবে পরিচালিত একটা অভিযান সরকারের পতন ঘটানোর জন্য। শেখ হাসিনার আইনজীবীর ওই চিঠিতে বলা হয়েছে যে ডক্টর ইউনূস এমনকি তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই দেশব্যাপী সরকার বিরোধী অভিযানের মূল পরিকল্পনাকারী হিসেবেও নিজ মুখে চিহ্নিত করেছিলেন। শেখ হাসিনার আইনজীবী এরপরে বলছেন যে ডক্টর ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাব জাতিসংঘের মানবাধিকার দপ্তরের বাংলাদেশ তদন্তে কতটা ছিল তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে, বিশেষত যখন শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষরাই মানে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার এবং তার সাঙ্গপাঙ্গরাই এই তদন্ত প্রক্রিয়াকে পরিচালনা ও সহায়তা করতে মুখ্য ভূমিকা পালন করেছে। শেখ হাসিনার আইনজীবী তাই স্পষ্টতই বলছেন যে জাতিসংঘ 1400 সংখ্যাটি অনুমান করে নিয়েছে এবং রিপোর্টে যে নিহতের অতিরঞ্জিত সংখ্যা ব্যবহার করে সহিংসতার মাত্রাকে বাড়িয়ে দেখানো হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার নির্দেশদাতা হিসেবে তুলে ধরা হয়েছে, এই অভিযোগটাই তার সরকার উৎখাতের প্রচারণার একটা কেন্দ্রীয় উপাদান ছিল। কাজেই শেখ হাসিনার আইনজীবী স্টিভেন পাওয়েলস কেসি বলছেন যে রিপোর্টে নিহতের সংখ্যা নিয়ে যে সুস্পষ্ট ও গুরুতর ভুল রয়েছে তা বিবেচনায় নিয়ে এবং আপনার দপ্তরের তদন্ত প্রক্রিয়ার সততা ও বিশ্বাসযোগ্যতা রক্ষার স্বার্থে 1400 নিহতের তথ্য সংক্রান্ত অংশটি প্রকাশ্যে প্রত্যাহার ও সংশোধনের জন্য মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রতি সম্মানপূর্বকভাবে অনুরোধ করা হচ্ছে। এই পুরো চিঠিটি আইনি প্রক্রিয়ায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের কাছে পাঠিয়ে সরাসরি ভলকার টুর্ককে উদ্দেশ্য করে লিখে শেখ হাসিনা এই ভুয়া এবং ফোলানো ফাপানো তথ্য, যেই তথ্যের উপর ভিত্তি করে পুরো বিচার কাজটা পরিচালনা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই তথ্যটিকে সরাসরি চ্যালেঞ্জ করলেন এবং এই তথ্যের যে কোনো ভিত্তি নেই সেটিকে দলিলবদ্ধ করলেন এবং এই তথ্যটি যে আসলে প্রকাশ্যে প্রত্যাহার করা উচিত সেই দাবিটিকেও সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন। এরপর 1400 সংখ্যাটিকে অবিতর্কিতভাবে উপস্থাপন করে এর ভিত্তিতে যে কোনো বিচার কাজ পরবর্তীতে নিশ্চিতভাবে আন্তর্জাতিক মহলে আরো বেশি প্রশ্নের মুখোমুখি হবে।